রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় নীরব ছিলেন। এটা না বলা উচিত তাকে নীরব রাখা হয়েছিল। যদিও নীরব নাও থাকতে পারতেন। কারণ অন্তর্বর্তী সরকার কিন্তু যেকোনোভাবেই ওই সময় কিন্তু রাষ্ট্রপতি দুর্বল না। In absence of parliament, president is very strong. Even he can dismiss the cabinet. He has the right. এত কিছু থাকার পরেও সেই সময় বিদ্যমান পরিস্থিতির আলোকে তিনি কোনো রিস্ক নেন। রিস্ক নিলে দেশে একটা গুরুতর সৃষ্টি কেমন হতে পারে? বঙ্গভবন তখন অ্যাটাক হয়ে যেত। পরিস্থিতি বেসামাল ছিল কিন্তু। কাজেই অন্তর্বর্তী সরকারের সময় 106 যে নিয়েছিলেন, আপনি যাই কিছু নেন, স্পষ্ট বক্তব্য হচ্ছে ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট রেসপন্সিবল এন্ড অ্যাকাউন্টেবল টু দ্য প্রেসিডেন্ট অ্যাজ হেড অফ দ্য স্টেট। কিন্তু এটা তিনি পারেন নাই। তিনি নিজেই কিন্তু ব্যাখ্যাটা দিলেন। ডক্টর ইউনূস যখন সরে গেলেন, উনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে আমাকে গৃহবন্দী মতো রাখা হয়েছিল, কোনো কাজ করতে দেওয়া হয়নি, এমনকি ঈদের নামাজও পড়তে দেওয়া হয়নি। এই যে বক্তব্য আসতেছে, এখানে দেখার ব্যাপার হচ্ছে যে তাকে আর দোষা যাবে না। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। তিনি বলেছিলেন, যদি পরিবর্তনের পরে, সরকার পরিবর্তনের পরে আমি এই পদে আর থাকবো না। অর্থাৎ ইচ্ছা ব্যক্ত করলেন, আমি থাকতে চাই না। তার দিক থেকে কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন যে একসময় আমার ক্ষমতা ছিল, প্রচন্ড ক্ষমতা ছিল, তখনও কিন্তু আমি ব্যবহার করি নাই। কেন করি নাই? আমি জনরায়ের প্রতি অত্যন্ত সশ্রদ্ধ ছিলাম। আবার যখন নতুন সরকার আসবে, আগেই জানাই দিল আমি ইচ্ছা পোষণ করি না, আমি থাকবো না। অর্থাৎ তিনি পদত্যাগ করবেন। তাকে সরানোর উপায় নেই কিন্তু। বর্তমান সংবিধান তো সচল। এই সংবিধান আওতায় রাষ্ট্রপতিকে উনি ইমপিচ করার সুযোগ নাই। কারণ যে ইমপিচ হয়, ইমপিচের গ্রাউন্ড নেই। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন এবং নৈতিক স্খলনতার ঘটে নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মনে করেন আমি বিএনপি, আমার সংখ্যাগরিষ্ঠতা আছে 2/3 আছে, আমি কোনো কারণ ছাড়াই সরিয়ে দিব না। ইউ ক্যান নট। ইউ ক্যান নট। রাষ্ট্রপতি নির্বাচিত 4-5 বছরের জন্য। আমার 2/3 মেজরিটি। আমি বলছি তো 2/3 না, পুরা মেজরিটি। সংবিধান বলতেছে রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগে যদি তাকে কোনো কারণে চলে যেতে হয়, সেই ক্ষেত্রে 3টা গ্রাউন্ড থাকতে হবে। একটা, তিনি শারীরিকভাবে ইনকম্পিটেন্ট। মাইন্ড ইট। 2 নম্বর, তিনি কোনো নৈতিক স্খলন করেছেন। 3 নম্বর, তিনি সংবিধানের কোনো গুরুতর লঙ্ঘন করেছেন। একটাও কিন্তু নাই। তাহলে ওই সময় খালেদা জিয়া কিভাবে বদরুদ্দোজা চৌধুরীকে সরিয়ে দিলেন চাপ দিয়ে? উনি কিন্তু বিএস চৌধুরীকে সরায় নাই। উনি চাপ সৃষ্টি করেছিলেন হাওয়া ভবনের মাধ্যমে। হাওয়া ভবনের মাধ্যমে একটা গ্রুপ চাপ সৃষ্টি করলো, সংসদে তারা হইচই করলো এবং বিচৌধুরীর বিরুদ্ধে বক্তব্য দিল এবং হুমকি দিল, ইমপিচমেন্ট করব। হুমকি পর্যন্তই, বাস্তব হতো না কিন্তু। যেহেতু বিচৌধুরী তখন বিভিন্নভাবে তাকে একটা বিশৃঙ্খল পরিবেশে বঙ্গভবনে রাখা হলো, অনেকগুলো টেকনিক্যাল অসুবিধা সৃষ্টি করা হলো তার সঙ্গে। এবং তিনি যখন ফিল করলেন যে আমি তো এই পদে থাকতে পারবো না, আমি যদি এখন পদত্যাগ না করি, তাহলে তো এই চেয়ারে বসে কাজ করতে পারবো না। অতএব তখন সে পদত্যাগ করছে। চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়নি কিন্তু, উনি পদত্যাগ করেছে কিন্তু। মাইন্ড ইট। এই যে বুঝতে হবে কিন্তু, কারণ তাকে সরিয়ে দেওয়ার মতন গ্রাউন্ড তখন ঘটে নাই। সংবিধান যদি হাতে পুতুল হয়ে থাকে, তাতে কেউ রাষ্ট্র দিতে পারবে না। সে রাষ্ট্র হবে না। এগুলো আন্দোলন যারা করে তারা বলতে পারে রাজনৈতিক বক্তব্য। কিন্তু সাংবিধানিক বক্তব্য কিন্তু একটা রাষ্ট্রের ভিত্তি। ইচ্ছে করলে সবকিছু করা যায় না। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে এবং সেই সরকার প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছেন। যেকোনোভাবে তিনি সরে গেছেন। তিনি পদত্যাগ করার দরকার নেই তো। এবং যাওয়ার আগে তিনি পদত্যাগ করেছেন কিনা, সেই রাষ্ট্রপতি কিন্তু সেই সময় বলেছে, আমার কাছে কোনো পদত্যাগ করা আসে নাই। ওই যে অর্থাৎ মানব জমির সম্পাদক মতিউর রহমানের নিকটে এটা বলেছে। আমি তো মতিবেশের কথা বলেছি, আপনি নিকটের লোক তো। বলেছে কথা সে। কথা চলে বলেছে। মতি ভাই তো আজকে মনে নোয়াবের সভাপতি হয়েছে। হ্যাঁ। উনি অনেক কিছু হবে, দক্ষ লোক, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন, আমি পাইনি। যদি এটা যদি এর ধরতে যান, তাহলে সেই সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই, তিনি যে কোনো কারণেই পালিয়েছেন। এখন সে যদি পালিয়ে যায়, পদত্যাগ না করে এবং গণ-অভ্যুত্থানের ভিতরে বসছিলেন এবং প্রচুর মানুষ শতাহত হলো, সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ব্যাখ্যাটা কিন্তু সংবিধানে আসবে না। কিছু, কিছু ঘটনা ঘটবে জনইচ্ছায় সংবিধানের বাইরে। সবকিছু সংবিধানে লেখা থাকে না। গণ-অভ্যুত্থান মানে কি? গণ-অভ্যুত্থান মানেই তো আই ডোন্ট কেয়ার ইউর ডিসিপ্লিন, তোমার কনস্টিটিউশন। মানলাম না। নিয়মটা মানলাম না। মানলাম না বলেই তো হলো। ৯০ সালে কি হয়েছিল? মানছিল? মানে নাই। এই না মানে কখন? যখন জনগণের সমর্থন থাকে তখন জনউত্তাল হয়। তখন আপরাইজিং হয় গণ-অভ্যুত্থানে। গণ-অভ্যুত্থান ইটসেলফ শোয়িং রেসপেক্ট টু দ্য পার্টি ইন পাওয়ার। ওখানে সংবিধান কাজ করে না। এই যে সংবিধান বহির্ভূত কিছু ঘটনা ঘটে যায়, এটা মেনে নিতে হয় কেন? এটা বাস্তবতা। যেমন ২০০৫ ২০২৪ হলো, মেনে নিতে হইছে, উপায় নেই। এখন এই মেনে নেওয়াটাকে মানতে যেয়ে সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো যে ১৯৯০ সালেও কিন্তু সংবিধান স্থগিত করা হয়নি। শাহাবুদ্দিন কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট সহ শপথ নিলেন
নিয়ে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করলেন। এবং যে নির্বাচনটা হয়ে গেল কিসে? পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্র হয়ে গেল ওই মাধ্যমে। খালেদা জিয়া লিডার অফ দ্য অপোজিশন উনি কি হলেন? বিপুল ভোটে উনি জয় হইলেন। এবং কোয়ালিশন গভর্নমেন্ট করে তিনি ক্ষমতায় গেলেন। ক্ষমতায় গেলেন কি হিসাবে? তিনি কিন্তু আগের কনস্টিটিউশন মানেন নাই। মাইন্ড ইট। উনি কিন্তু ওই গণ-অভ্যুত্থানের চেতনার আলোকে তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদ গণতন্ত্র করলেন। এটা কিন্তু সাংবিধানিক না। কিন্তু জনগণের স্পিরিট অনুভূতি আছে। সে কারণে দ্বাদশ সংবিধান দিয়ে সংসদ দিয়া তিনি সুইচ ওভার করলেন পার্লামেন্টারি গভর্নমেন্ট। হ্যাঁ। এগুলি বুঝতে হবে কিন্তু। কিছু বাস্তবতা চলে আসে সংবিধানের বাইরে কিন্তু। আর যা কিছু ঘটে বাইরে বুঝতে হবে জনগণের সমর্থন আছে। জনগণের সমর্থন কিছু নেই। সব আউট। সংবিধান তো নাথিং বাট স্পিরিট। এটা তো জনগণের বাইরে না তো এটা। ওইটা যেমন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, এটাও কিন্তু সাংবিধানিক ছিল না। নির্বাচনটা হয়েছে কিন্তু এই সিস্টেমে। কিন্তু কি হলো? একটা অর্ডার থাকতে পারে সেখানে। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু শপথ দিলেন প্রধানমন্ত্রী হিসেবে। এখন শাহাবুদ্দিন সাহেবের কিভাবে করালেন? উনি তো রাষ্ট্রপতির কাছে অ্যাক্টিং প্রেসিডেন্ট শুড হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু নিউ প্রেসিডেন্ট। সে তো করেননি। এটা মেনে নিছি। এটাও মেনে নিছি কিন্তু আমরা। এগুলো নিয়ে কিন্তু অযথা বিতর্ক করে লাভ নেই কিন্তু। খুঁটিনাটি আসবে না কিন্তু। সব কথা শেষ কথা জনগণের আশা, জনগণের শক্তি, জনগণের বিশ্বাস। Will of the people is above all. It supersedes all the constitutional provisions sometimes. ওইটা হইছে। এখন যদি বলেন সংবিধান সচল আছে, অবশ্যই আছে। তাহলে প্রধানমন্ত্রী পালায় গেছে। অবশ্যই গেছে। তাহলে পালায় গেলে তো গণ-অভ্যুত্থান হইছে অসুবিধা নেই। নির্বাচন দিয়ে দেন। যেটা নেপালে হলো। না কেন নেপাল নির্বাচন দেব? এখানে বিপ্লবী সরকার হয়ে যদি আজকে সংবিধানটা ছুঁড়ে ফেলে দিত তাহলে তো এগুলো হতো না। আজকে আপনি দেখেন যে ইউনূস সরকার বৈধ কিনা, নির্বাচন বৈধ কিনা, আবার তারেক রহমান সরকার বৈধ কিনা। এত বৈধ প্রশ্ন তো আসতো না। বিপ্লবী সরকার সংবিধান ছুঁড়ে ফেলে দেন, নতুনভাবে শপথ করেন। এটা হলে কেমন হতো? এগুলি কথাগুলো এইজন্য আসতেছে যে বিভিন্ন কোয়ার্টার থেকে বলা হচ্ছে। এখন যদি আপনি বলেন বিপ্লব হয়নি তো। বিপ্লব হইছে কিন্তু আপনি স্বীকৃতি দেন নাই। আপনি বলছেন এটা গণ-অভ্যুত্থান। হুম। এবং এই কনস্টিটিউশন টিকে গেল। ইউনূস সাহেব এই কনস্টিটিউশন আওতায় এই রাষ্ট্রপতির কাছে শপথ নিল। অর্থাৎ কনস্টিটিউশন সচল। এই যদি তাই থাকে তাহলে সোজা হিসাবটা কি? নেপালে যেটা হইছে দেখেন। সোজা হিসাব হলো ওই সরকার ৩ মাস বা ৬ মাস যেভাবে হোক বুঝা নির্বাচন দিবেন, নতুন প্রেসিডেন্ট নতুন গভর্নমেন্ট চলে আসবে। শেষ। সেটা তো হয়নি। না হয়ে কি হলো? উনি ছিলেন ১৮ মাস। অনেকগুলো সংস্কার করলেন। এই করলেন, সেই করলেন। ১৩৩ টা সে ওই কি বললেন? অর্ডিন্যান্স জারি করলেন। এই যে করলেন এবং সব দলের একমত হলো তার সাথে। যেহেতু সবাই একমত ছিল, 106 দিয়ে কিন্তু এগুলো জায়েজ করা হলো। হ্যাঁ, খেয়াল করে সংবিধানের 106 ধারা অনুসারে। এখন এগুলো তো আমরা বিতর্কে যাব না। এগুলি ওই সময়ের প্রয়োজনে আপনি মনে করেন প্রচন্ড শীতে আপনি কাঁপতেছেন। হুম। আপনি কাঁপতেছেন। কাঁপতে কি হলো? আপনার শরীরের সমস্ত পোশাকগুলো আস্তে সব পড়ে গেল। যেকোনো কারণে হোক নাই। অথবা প্রচন্ড গরমে আপনি ঘামাই দিছেন। এত ঘামাই দিয়েছেন, বাধ্য হয়ে আপনি শরীরের পোশাকটা সরাই দিছেন। বাস্তবতা হলো আপনি বাধ্য হইছেন কেন? পরিস্থিতি বাধ্য হইছেন। এখানে তো আপনি কি বলবেন নির্লজ্জ বলার সুযোগ আছে এখানে? কে বলবে না। নির্লজ্জ? এইটি কথা। এইখানে সেরকম যে আপনি সংবিধান টিকিয়ে রাখছেন। কিন্তু সংবিধান টিকিয়ে রেখে নির্বাচন দেওয়ার কথা ছিল ৬ মাস বা ৩ মাস, ৯০ দিন বা ৮৮ দিন। আপনি সেটা করেন নাই। আপনি নিয়ে গেলেন কতদিন? একেবারে ১.৫ বছর। এর মধ্যে আপনি কিছু কাজ করলেন। কাজ করতে যেয়ে কি করলেন? আপনি রাষ্ট্রপতিকে একেবারে জিরো করে ফেললেন। রাষ্ট্র জিরো হয় না। ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট ক্যারেক্টার গভর্নমেন্ট রাষ্ট্র জিরো হয় না। ইভেন যদি ক্যারেক্টার গভর্নমেন্ট থাকতো এখানে, সেখানে কিন্তু লেখা আছে কনস্টিটিউশনে ক্যারেক্টার গভর্নমেন্ট শ্যাল বি রেসপন্সিবল টু দ্য প্রেসিডেন্ট। ফখরুদ্দিন ছিল তাই। খেয়াল করবেন কিন্তু ফখরুদ্দিন তাই ছিল। আমাদের 1960 তে ছিল। ওটা তাই ছিল। কিন্তু এগুলি তো আমরা মানতেছি না। রাষ্ট্রপতি সবসময় কিন্তু দুর্বল না। ওই ক্যারেক্টার গভর্নমেন্টের সময় কিন্তু সে অত্যন্ত শক্তিশালী লোক সে। এই চেয়ারটা কিন্তু শক্তিশালী তার কাছে কিন্তু। এইটাও কিন্তু আমরা করি নাই। সুতরাং আমরা যখন সংবিধান চালু রেখে অনেকগুলো বিধিবিধানকে লঙ্ঘন করেছি এবং সেই লঙ্ঘনের কারণে কিছু ব্যত্যয় ঘটতে পারে, সবচেয়ে ঘটছে। এই ঘটার কারণে কথা হচ্ছে যে ওইটা যদি অবৈধ হয় এটাও অবৈধ। কিন্তু যেহেতু সবাই বলতেছে না, ওইটা বৈধ, অতএব বৈধ। জনরায়। এবং হুম। দেখেন যখন নির্বাচন হয়ে গেল, ওখানে যখন জুলাই সনদ যেটা সর্বসম্মতিক্রমে বিভিন্ন দলের সাথে কথা নেওয়া হলো, ৩০ টি দল ছিল। ওটা যখন জুড়ে গেল, ওই জুলাই সনদও যখন 60% করে ভোট পেয়ে গেল, অ্যাপ্রুভড হয়ে গেল। এখন জুলাই সনদটাও কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেল। কে দিল এটা? গণভোটে আসছে কিন্তু খেয়াল করবেন। এইটার গুরুত্ব কিন্তু পার্লামেন্টের চেয়েও বেশি। না এখানে এখানে বলতেছে যে আমাদের সংবিধানের যে ১০৬ নম্বর ধারা আপনি বলেন রেফারেন্স নিছে যে এই রেফারেন্স অনুযায়ী বিচারপতি শুধু সেই সব বিষয় পরামর্শ দিতে পারে যেই সব বিষয়গুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কথা সংবিধানে লেখা নাই, সুতরাং বিচারপতি ইচ্ছা করলে রেফারেন্স দিতে পারে না। এটা আওয়ামী লীগালারা বলে। দ্বিতীয়ত আবার বলে যে গণভোটও অবৈধ কারণ সংবিধানে গণভোটের কোনো কথাই বলা নাই। আমি তো একমত। সংবিধানে নাই। কিন্তু এই কারণেই সুপ্রিম তো কোর্ট বিপ্লবী সরকার উচিত ছিল। না, আমি বলছি সংবিধানে ছিল না তো।
সংবিধানের আপনার 15তম সংশোধনী আনবেন। এখানে কিন্তু ক্যাটের গভর্নমেন্টকে বিলুপ্ত করা হয়েছিল। খেয়াল করেন কিন্তু এই যে বিলুপ্ত যে করা হলো নাই। কিন্তু এটা কিন্তু আবার সুপ্রিম কোর্ট কর্তৃক কিন্তু এটাকে আবার রিভাইভ করা হয়েছে। রিভাইভ করে পার্লামেন্টে আসবে এটা। অ্যাপ্রুভ হয়েছে বিধিবার। সুতরাং এটা যে নাই তাও ঠিক না, আছে তাও ঠিক না। রিভাইভ হয়ে গেছে তো। এবং ওইটা যে বাতিল করা হয়েছিল সেটাও কিন্তু জনগণের ইচ্ছা বিপরীতে কিন্তু। জনগণের ইচ্ছার বিপরীতে যেটা গেছে সেটা ঠিক নেই কখনো। এখন উনি ইচ্ছা করলে যে করলেন ক্যাটের গভর্নমেন্ট, এটা তো স্পেশাল গভর্নমেন্ট এবং সেটাকে সমর্থন করছে 106 ওই পরিস্থিতিটা বুঝবেন কিন্তু। ১০০ বছর পর আলোচনা করলে মনে হবে অনেক কিছু ঘটে গেছে। না। আমরা যারা জীবিত দেখতেছি সেটা বুঝি আমরা। এখানে কোন ব্যত্যয় ঘটছে। যদি বিপ্লবী সরকার হইতো সংবিধানটা বিলুপ্ত করার সুযোগ ছিল। নতুন কনস্টিটিউশন হইতে পারত। আবার দেখেন সংবিধানটা যাতে প্রয়োজন অনুসারে এই পার্লামেন্ট কিন্তু সংবিধানের বেসিক স্ট্রাকচার হাত দিতে পারবে না। রাষ্ট্রটা যে কাঠামোতে তৈরি হয়েছে সেই কাঠামোটার এই ভিত্তি কিন্তু পার্লামেন্ট চ্যালেঞ্জ করতে পারবে না। খেয়াল করবেন মারাত্মক বিধান ভিত্তিটা। তার কিন্তু চ্যালেঞ্জ যদি কোন তার জায়গায় সেক্ষেত্রে তার- তার- তার মানে হচ্ছে যে 2/3 আসন পেলেও সংবিধানের কিছু মূলনীতি আছে ওগুলোতে হাত দেওয়া কারো পক্ষে সম্ভব না। 2/3 মেজরিটি পেলেও আসলে সম্ভব না। মানে আপনি এটাই বলতে চান নাকি? আপনি ইচ্ছা করলে ফোনটা রিসিভ করে কথা বলতে পারেন। তারপর আপনি আবার জয়েন করতে পারেন আমাদের সঙ্গে। আমি যেটা বলছি আপনাকে ওইটাও পারবেন না। আপনি যেহেতু হাত দিতে পারবেন না, এইজন্যই কিন্তু সংস্কার কমিশন যেটা করা হলো, এই কমিশন কিন্তু শেষ পর্যন্ত কি করলো? একটা সংস্কার পরিষদ করে দিল। এই সংস্কার পরিষদ যখন পার্লামেন্টে কাজ করবে, এটা কি কাজ করবে? এটা কাজ করবে একেবারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে। তারা কিন্তু সংবিধানের বেসিকটা হাত দিতে পারবে। এটা জনগণের রায় কিন্তু। এইখানেই কিন্তু মূল সূত্রটা নিহত। যদি সংস্কার যে পরিষদ করা হয়েছে পার্লামেন্টের ভিতরে, এটা কিন্তু একটা সার্বভৌমিক অস্তিত্ব সেখানে আসছে কিন্তু। এর ক্ষমতা আছে সংবিধানকে ছিঁড়ানো, কাটানো, ফালানো। এই ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু। কে দিছে? ওই গণভোট। যেই ভোটে পার্লামেন্ট সৃষ্টি হয়েছে, একই ভোটে কিন্তু এরও সৃষ্টি হয়েছে। এইখানে বিএনপি শপথ নেয়নি। এটাই তো বলতেছি যে এখন 2 শপথআলা এমপি আর 1 শপথআলা এমপি। এখন কি হবে? তো হযবরল হয়ে গেছে। বিএনপি বলতেছে যে এই সংবিধান সংস্কার পরিষদ আমরা এগুলো বাদ দিয়া 16 সদস্য বিশিষ্ট একটি যাচাই বাছাই কমিটি তারা দেখবে কোনটা রাখবে কোনটা না রাখবে। কিন্তু তাহলে সংবিধান সংস্কার পরিষদের কি হবে? না, যখন আপনি কমিটি করতে যাবেন, যদি সংস্কার পরিষদ না করেন, আপনার কমিটির হ্যাজ নো রাইট টু টাচ দ্য কনস্টিটিউশন। তার ক্ষমতা সীমিত। সংস্কার পরিষদ হিসেবে যখন বসে যাবেন আপনার কাজ করার জন্য, আপনার ক্ষমতা কিন্তু বিরাট। বিএনপি তো পপুলার বসবে না। সব বিএনপি করবে না। কিন্তু বিএনপি কেন করবে না? এটা হলো বিএনপির ওই ঘটনা হচ্ছে সরে যাওয়া। বিএনপি কখনো বলে নাই আমরা করব না। কিন্তু যখন তারা পাস করে গেল, সরকার তারা বলল, "আমরা এটা সংসদে আনবো।" আপনি আনতে পারবেন। কিন্তু সংবিধানের কোন মৌলিক পরিবর্তন আনতে পারবেন না। ইউ আর নট অ্যালাউড। যদি সংস্কার কমিশন পরিশোধ করেন, আপনি পারবেন। কারণ ওখানে বলা আছে, বেসিক স্ট্রাকচারটা যেভাবে আছেন, সেখানে ক্ষমতার অনেক গন্ডগোল আছে সেখানে। সেই জিনিসগুলো আপনি টাচ করতে পারবেন। রাষ্ট্র সৃষ্টি হচ্ছে তার ভিত্তির উপরে, সেটা টাচ করতে পারবেন না। কিন্তু যদি শুধু বলেন সংবিধানে আমরা করবো এখানে পার্লামেন্টে, আপনি কিন্তু এখানে সীমিত ক্ষমতা এসে পড়ল। এখানেই কিন্তু জামাত এনসিপির সাথে বিএনপির মৌলিক বিরোধ। এবং এই বিরোধটা কিন্তু বিএনপি জানে। এখন সে তার কৌশলগত কারণে এটা করছে না। এখন যদি সেটা কমিটি করে, তো কমিটি তো করতে পারে পার্লামেন্টের ভিতরে। কিন্তু সেই কমিটিতে ক্ষমতা নাই। কমিটি জুলাই সনদের আলোকে সবকিছু কাজ করতে পারবে না। সম্ভব না। জনরায় থাকলেও পারবে না কিন্তু এখানে। এইখানেই মূল বিরোধ রেখে এসে গেছে। এখন সালাউদ্দিন সাহেব বলেছে, আজকে দেখলাম, আমরা সংস্কার পরিষদের যে জুলাই সনদ যেগুলো আছে, আমরা মানি এগুলি। সংস্কার পরিষদে আলোচনা করা যেতে পারে। এখন তারা বলছে আলোচনা করা যেতে পারে। এইটাও কিন্তু একটা সুবিধাবাদী নীতি। আলোচনা যেতে পারে কেন? এখানে আলোচনার দরকার নেই তো। আপনাকে তো রায় দিয়ে দিছে পার্লামেন্টে জনগণ। আর আলোচনা করবেন কেন? আপনি সংস্কার পরিষদ করে ফেলেন। ওটা ৬ মাস থেকে ১৮০ দিন কাজ করবে। কাজ করে এটা আর যদি কাজ না করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি যেটা আমাদের পানিমন্ত্রী বলছে অ্যানি, স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কার্যকর হয়ে যাবে। সংকট আছে কিন্তু এখানে। এরকম না যে তারা করবে না, অপোজিশন বসে থাকবে না, না করলেন ঠিক আছে। কিন্তু ৬ মাস পরে আপনি কি করবেন? আপনি যেহেতু জনরায়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। একটা সার্কুলার করতে চাচ্ছেন। এটা হবে না কিন্তু। সামনে কিন্তু সাংবিধানিক সংকট আসতেছে। এটা কিভাবে? অনেকে কিন্তু বুঝতে পারছে না। আর বিএনপি যারা করেন, এগুলি বোঝে কারা? দলের কিছু লোক বোঝে। বিএনপির শীর্ষ পর্যায়ে যে নেতাগুলো আছে, থিংক ট্যাংক, তারেক জিয়ার সাথে যারা বসতেছে, পার্লামেন্টারিয়ানরা, তারা বুঝতেছে কিন্তু। ইন জেনারেল বিএনপির 200-900 এমপি কিন্তু এটা বুঝবে না। তারা বলবে না হলে কি হবে? হবে। এটা যদি সুপ্রিম কোর্টে যায় এবং বলা আছে, এইটা নিয়ে কিন্তু কোর্টে যাওয়া যাবে না। জুলাই সনদ নিয়ে। খেয়াল করেন কিন্তু। কোর্টে যাওয়া যাবে না। এখন যারা এটা নিয়ে কেস করছে,
হ্যাঁ, ওই বিএনপি পন্থী দুজন রিট করেছে, অ্যাডভোকেট মামুন মাহবুব সহ, আপনার পরিচিত, আপনি জানেন। নিজের